এইভাবে আমরা জব ক্রিয়েট করতে চাই। এইভাবে জব ক্রিয়েট যাতে করে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা একটা ডিগনিফাইড লাইফ নিয়ে ডিসেন্ট ভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে। বাংলাদেশে আগামী 5 বছরে অন্তত 10 লক্ষ আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, তথ্য এবং প্রযুক্তি প্রফেশনাল তৈরির মহা একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এক কথায় বলতে গেলে তারেক রহমানের যে বাংলাদেশ পরিকল্পনা, সেই বাংলাদেশ পরিকল্পনার একটা বড় অংশ হলো আগামী দিনের জনসংখ্যাকে প্রযুক্তি স্যাভি অর্থাৎ টেক স্যাভি হিসেবে তৈরি করা। এখন তারেক রহমানের এই যে মহাযজ্ঞ, সেটি বাস্তবায়ন করতে হলে প্রতি বছরে অন্তত 2 লক্ষ করে আইটি প্রফেশনাল তৈরি করতে হবে। সম্ভব বাংলাদেশে? এটি কি নতুন আলাপ, না এটি করাটাই একমাত্র বাংলাদেশের তারুণ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র উপায়? I have a plan for the people of my country, for my country. আপনারা কি গুগল ব্যবহার করেন প্রতিদিনের জীবনযাপনে করার জন্য? সেই গুগল অর্থাৎ এখান থেকে বনানী থেকে আপনি মিরপুরে যাবেন, এখন আপনার গুগল ম্যাপ ছাড়া চলে না। আপনার কোথায় কোন পরিসংখ্যান আছে সেটি দেখার জন্য www.google.com এ সার্চ না দিলেই চলে না। গুগল এমন একটি প্রতিষ্ঠান যেটি বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ করে। সেই গুগলের সিইও কে জানেন? একজন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। আপনাদেরকে দেখতে হবে কেবল সুন্দর পিচাই না, মাইক্রোসফট অর্থাৎ কম্পিউটারের প্রথম জনক, এই মাইক্রোসফটের বর্তমান যে সিইও, তার নাম হচ্ছে সত্য নাদেলা। সুন্দর পিচাই শুধু একা না, নীলমোহন ইউটিউব আপনাদের না দেখলেই চলে না, ইউটিউবের সিইও। শান্তনু নারায়ণ অ্যাডোবি সিস্টেমের সিইও। অ্যাডোবি সিস্টেম কি জানেন তো? অ্যাডোবি ফটোশপ, লাইটরুম, বিভিন্ন পিডিএফ ফাইল পড়ার জন্য যেসব সুবিধা আপনারা ব্যবহার করেন, সেটা হচ্ছে অ্যাডোবি সিস্টেম থেকে আসে। এবং আইবিএম কম্পিউটার, এটারও সিইও অরবিন্দ কৃষ্ণ, একজন ভারতীয়। তো আমি যদি 5জন টপ 5টি প্রতিষ্ঠানের সিইও দেখাই, তাহলে দেখা যাবে যে তাদের অবস্থান, তাদের উৎপত্তি স্থল অর্থাৎ তাদের জন্মস্থান এবং তাদের পড়াশোনা, আইটি বিষয়ে জানাশোনা, সেটি কোথায়? ভারতে। তো ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কয়জন সিইও আছে এরকম বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের পরিচালনা করছে? আমরা জানি ইউটিউবের যিনি সহ উদ্যোক্তা জাওয়াদ করিম একজন বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু তিনি পড়াশোনা করেছেন, তার জন্ম বিদেশে। সেই অনুযায়ী আমরা পুরোপুরি দাবিও করতে পারি না যে তিনি বাংলাদেশের। তো সেই জায়গায় বাংলাদেশের আগামী দিনের যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনাটা হলো এমন সুন্দর পিচাই, সত্য নাদেলার মতো এমন মানুষ বেরিয়ে আসুক। নিজের পক্ষে এই মানুষ যদি নাও বেরিয়ে এসে থাকে, তাহলে বাংলাদেশের যেসব জনগোষ্ঠী আছে, বিশাল সংখ্যায় কোটি কোটি তারুণ্য আছে, তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করা। এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট, যেমন আমাদের দেশে আপনি যদি যান, ব্লাড নিবে এরকম টেকনিশিয়ানের অভাব আছে। এই যে আমরা প্রায় শুনি যে ফিলিপাইন থেকে নার্স যাচ্ছে, কেরালা থেকে নার্স যাচ্ছে, তা আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা কেন পারবে না? কিন্তু প্রপার ইনস্টিটিউশনগুলো এখনো গড়ে ওঠে নাই। আমরা এই টাইপের ইনস্টিটিউশনগুলো আমরা আস্তে আস্তে গড়ে তুলতে চাই। এইভাবে আমরা জব ক্রিয়েট করতে চাই। এইভাবে জব ক্রিয়েট যাতে করে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা একটা ডিগনিফাইড লাইফ নিয়ে ডিসেন্ট ভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে। বাংলাদেশের আইটি অর্থাৎ প্রযুক্তির বাজার এবং প্রেক্ষাপট কি? দেখুন, বাংলাদেশে সর্বশেষ হিসাব অনুযায়ী এখানে 4 লক্ষ থেকে 7.5 লক্ষ পেশাদার আইটি প্রফেশনাল রয়েছে, এবং এই আইটি প্রফেশনালদের মধ্যে আবার প্রায় 6.5 লক্ষের মতো আছে সরকারের রেজিস্ট্রেড অর্থাৎ নিবন্ধনকৃত ফ্রিল্যান্সার। আমি আগেই বলেছি যে বাংলাদেশের তারুণ্যের জনগোষ্ঠীর একটা বড় অংশ এরই মধ্যে প্রযুক্তি নির্ভর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেইখানে বাংলাদেশে বলা হচ্ছে যে 4 লাখ থেকে 7.5 লক্ষ আইটি প্রফেশনাল আছে, সেখানে ভারত, যাদের উদাহরণ দিলাম, তাদের আইটি প্রফেশনাল আছে কত?
55 লক্ষের মতো, কোথায় 4 লক্ষ, কোথায় 55 লক্ষ। কিন্তু আপনাকে দেখতে হবে যে ভারতের জনগোষ্ঠী আর বাংলাদেশের জনগোষ্ঠীর সংখ্যাও এক না, বিশাল তারতম্য আছে। সেই অনুযায়ী তাদের 55 লক্ষ আইটি প্রফেশনাল, যে আইটি প্রফেশনালদের মধ্য থেকেই বেরিয়ে এসছে সুন্দর পিচাই কিংবা সত্য নাদেলার মতো সিইও। বাংলাদেশের এই যে 4 লক্ষ এবং 7 লক্ষ, 4 লক্ষ থেকে 7 লক্ষ যে আইটি প্রফেশনাল আছে, সেটিকে যদি প্রতি বছর আমরা 2 লক্ষ করে বাড়াতে পারি, বাংলাদেশ যদি বাড়াতে পারে, তাহলে হয়তো খুব অল্প সময়, অর্থাৎ কয়েক দশকের মধ্যেই হয়তো আমরা আইটি প্রফেশনাল তৈরিতে ভারতের কাছাকাছি পৌঁছে যাব। তখন হয়তো বাংলাদেশের মধ্য থেকেই অনেক সুন্দর পিছাই কিংবা সত্য নাদেলা বেরিয়ে আসবে। তো সেই লক্ষ্যে যদি কাজ করতে হয়, আপনাকে দেখতে হবে বর্তমানে বাংলাদেশে যে আইটি অর্থাৎ প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান কয়টি আছে। বাংলাদেশে প্রায় 8,950টার মতো সফটওয়্যার কোম্পানি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে আবার 72% বা 6,400-র মতো প্রতিষ্ঠান। কিন্তু সরকারি অর্থাৎ কম্পিউটার নিয়ে যারা কাজ করে, প্রযুক্তি নিয়ে যে কাজ করে, সেই বেসিস BASIS এর সদস্য সংখ্যা 24-এর মতো। এই সদস্য সংখ্যা 2400 এবং আইটি প্রতিষ্ঠান 8,950-এরা বেসরকারিভাবে নানানভাবে তারুণ্যকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং কম্পিউটার রিলেটেড ব্যবসা করে, প্রযুক্তি নির্ভর ব্যবসা করে, যার মধ্যে সফটওয়্যার তৈরি, সফটওয়্যার সার্ভিস, নানান কিছু না আছে। যেমন 2015 সালে ঠিক করা হয় যে 2025 সাল নাগাদ বাংলাদেশের এই প্রযুক্তি খাত থেকে আয় হবে $1 বিলিয়ন। এখন এই যে $1 বিলিয়ন কিংবা $1.6 বিলিয়ন, এরই মধ্যে আমরা বাংলাদেশ এই পর্যায়ে আয় করছে প্রযুক্তি এবং প্রযুক্তি জনশক্তি রপ্তানির মাধ্যমে। কিন্তু আপনি যদি বৈশ্বিক রপ্তানি মার্কেটটা দেখেন, তাহলে দেখবেন যে আমরা একেবারে নস্যি। বৈশ্বিক প্রযুক্তির রপ্তানি হচ্ছে $5.4 ট্রিলিয়ন। $5 ট্রিলিয়ন মানে আপনাকে বুঝতে হবে 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, সেখানে $504 ট্রিলিয়ন যেখানে গ্লোবাল মার্কেট, বাংলাদেশ আয় করছে সেখানে 1 বিলিয়নের মতো, অর্থাৎ নস্যি থেকে নস্যিতম। শুধুমাত্র সফটওয়্যার অ্যাজ সার্ভিস মার্কেটিং বা সাস মার্কেট যেটাকে বলা হয়, এই সাস মার্কেটের গ্লোবাল টার্গেট $1.2 ট্রিলিয়ন বাই 2032 সাল। এখন এইটার মধ্যে সাস মার্কেটে সম্ভবত $450 মিলিয়ন বাংলাদেশ ইনকাম করছে। বাংলাদেশে যেসব কোম্পানি আছে যারা বৈশ্বিক মার্কেটে সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করে অথবা সফটওয়্যারের মাধ্যমে সেবা প্রদান করে, সেই সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস মার্কেটিং হিসেবে বাংলাদেশ খুব সামান্য 1% চেয়েও কম বাংলাদেশের মার্কেটে আসছে। অথচ বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অন্তত, আমি যদি ভুল না হয়ে থাকে, তাহলে 4র্থ অথবা 5ম জনবহুল দেশ। তো সেই জায়গায় এই যে জনশক্তি, টেকসেভি জনশক্তি তৈরি করাটা নিশ্চয়ই বাংলাদেশ সরকারের, যারাই সরকার ক্ষমতায় আসবে, তাদের একটা বড় প্ল্যান হওয়া উচিত। এবং সেই প্ল্যানটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ তারেক রহমান একেবারে খোলামেলাভাবে বলছেন। এখন খোলামেলাভাবে বলছেন, তিনি বলছেন, কিন্তু কিভাবে এই সাপোর্টটা দিবেন এবং কিভাবে এই জনশক্তি তৈরি করবেন, সেটি একটি বড় প্রশ্ন। তারেক রহমান কি বলছেন সেটি আপনাদের একটু শোনাই। তাদের প্রপার ওয়ার্ক স্পেস নাই। হয়তো যেই মেসে থাকে বা হলে থাকে, ও স্টুডেন্ট হলে থাকে, সেখানেই বসে হয়তো সে কাজ করছে। এই স্বৈরাচারের সময় মেগা প্রজেক্টের নামে অনেক সায়েন্স পার্ক না কি জানি তৈরি করেছে, কিন্তু আপনারা যদি যান প্রায় 34টার মতন, 34-25টার মতন তৈরি করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। কিন্তু আপনারা যদি যান দেখবেন যে ম্যাক্সিমামগুলা ভূতের বাসা হয়ে আছে, ঘোস্ট হাউস হয়ে আছে, আর কতগুলা মোটামুটি কিছু লোক নিয়ে ওখানে কমিউনিটি সেন্টার করে বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে। আমরা চাচ্ছি এগুলাকে কনভার্ট করতে, করে এইসব জায়গায় আমরা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করব এবং ওই যে ছেলেমেয়েরা যারা কাজ করছে, এদেরকে ধরেন 2 বন্ধু মিলে কাজ করছে, 3 বন্ধু মিলে কাজ করছে বা একজন কাজ করছে, ওদেরকে আমরা ওখানে ছোট ছোট ওয়ার্ক স্পেস দিব। ফলে ও ওর নিজের কোম্পানি তৈরি করবে। ও অনলাইনে সেটা ডাটা প্রসেসিং হতে পারে, সেটা ডিজাইনিং এর কাজ হতে পারে, সেটা কন্টেন্ট মেকিং হতে পারে, সেটা অনেক ধরনের কাজ হতে পারে। এই স্পেসগুলো আমরা তাদের জন্য তৈরি করব। তারেক রহমান যেভাবে বলছেন সেইটার কিছুটা প্রমাণ পাওয়া যায় 2015 সালে উদ্বোধনকৃত গাজীপুরের যে কালিয়াকৈর আইটি পার্ক ছিল, সেটির হাল যদি আপনারা দেখেন, সেখানে ওই সময়কার একটি প্রতিবেদন আমি দেখছিলাম। ফরিদ খান, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান, যিনি মোহাম্মদ আজিজ খানের ভাই, তিনি জানিয়েছিলেন যে এখানে 1000 লোকের কর্মসংস্থান হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই হাইটেক পার্ক তৈরি করতে, যেটা পরবর্তীতে বঙ্গবন্ধু হাইটেক সিটি কিংবা
টেক সিটি কিছু একটা নামে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে বর্তমান সরকারের, বিগত সরকারের আমলে। এই জায়গায় দুটি ভবন তৈরি করতে এবং ওই জায়গাটা ডেভেলপমেন্ট করতে তারা 3,106 কোটি টাকা ব্যয় পেয়েছে। কিন্তু সেখানে দেখা গেল যে নোকিয়া, হুন্দাই এবং অন্যান্য বিশ্ববিখ্যাত বিশ্ব কোম্পানি তারা তাদের সাব অফিস করেছে, কিন্তু ওই সব জায়গা থেকে কোম্পানিগুলোর কাছ থেকে সামিট গ্রুপ বিভিন্ন কোম্পানির কাছ থেকে ভাড়া উঠেছে 43 কোটি টাকা। 3,106 কোটি টাকা ব্যয় হয়েছিল 2015 সালের যখন এটা উদ্বোধন হয় কিংবা প্রাথমিক কাজ শুরু হয়। আজকে গত বছর নাগাদ তারা এই ভাড়া তুলেছে 43 কোটি টাকা। আর বাদ বাকি জায়গার কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে, এটি নিয়ে খুব বেশি ডেটা আমাদের কাছে নেই। সরজমিন না ঘুরলেও আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু বাস্তবতাটা তুলে ধরেছেন তারেক রহমান যে এখানে কমিউনিটি সেন্টার এবং নানানভাবে ব্যবহৃত হচ্ছে। সেই জায়গাগুলো তারুণ্যকে কিভাবে ভাগ করে দেওয়া যায় সেটার পরিকল্পনা তারেক রহমান করছেন। এখন 34টা কিংবা 35টা এরকম হাইটেক পার্ক আছে বিভিন্ন জায়গায়। গাজীপুরেরটা ঢাকার কাছে, যেহেতু এটি সবচেয়ে উল্লেখযোগ্য বলার মতো, বাদ বাকিগুলো আসলেই কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে অথবা গরু ছাগলের খামার হিসেবে ব্যবহৃত হচ্ছে। না সেখানে আছে ইন্টারনেট, না সেখানে আছে ওয়াইফাই, না আছে যোগাযোগ ব্যবস্থা, না আছে সেখানে একটা সিটি, হাইটেক সিটি অর্থাৎ প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর বিচরণের জন্য প্রযুক্তির যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সুযোগ সুবিধা, থাকার জায়গা, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, সেইগুলোকে উন্নত করার একটা পরিকল্পনা নিশ্চয়ই তারেক রহমান বলছেন তার বাংলাদেশ প্ল্যানে, যেখানে 10 লক্ষ আইটি প্রফেশনাল তৈরির স্বপ্ন তিনি দেখাচ্ছেন। কিন্তু এটি করেই কি বছরে 2 লক্ষ প্রফেশনাল তৈরি করা যাবে? এবং এই আইটির জন্য প্রফেশনাল তৈরি করার জন্য যেসব সাপোর্ট দরকার সেগুলোকে এনশিওর করা যাবে? না, করা যাবে না। তাহলে ব্যাপক হারে এই জনগোষ্ঠীকে, তারুণ্য জনগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আর কি উপায় থাকতে পারে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তারেক রহমান। তিনি বলছেন যে আমরা বিভিন্ন জায়গায় ওয়াইফাইকে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করবে এবং একটা ছোট্ট লগ ইনের মাধ্যমে যেন বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাটা করবে এবং সেই ওয়াইফাই এর মাধ্যমে যে যেখানে সুবিধা সেখানে বসে যেন তার এই যে ট্রেনিং এবং তার প্রশিক্ষণ সেই জিনিসগুলো সে রপ্ত করতে পারে। ডাটা অনেক এক্সপেন্সিভ। আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গাতে, পাবলিক প্লেসে, ইউনিভার্সিটির হল, ইউনিভার্সিটির লাইব্রেরি, কলেজের লাইব্রেরি, বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট স্পেস, তারপরে একটু ভালো ভালো ডিস্ট্রিক্ট টাউনে ভালো ভালো ক্যাফেটেরিয়া আছে, এইসব জায়গাতে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য আমরা ওয়াইফাই ফ্রি করে দিব। আপনারা যখন ওয়েস্টফিল্ডে যখন যান, ওয়েস্টফিল্ডে গিয়েই কিন্তু অনেকে কি করে, তাড়াতাড়ি ওয়েস্টফিল্ডের ওয়াইফাই সাথে কানেক্ট করে নেন আপনারা। কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, কতগুলো ফর্মালিটিস আছে। এই ফর্মালিটিসগুলো ওখানেও থাকবে সাথে। এখন কোনো কিছুতে নাথিং ইজ ফ্রি, তাই না? নাথিং ইজ ফ্রি। এখন ওই যে ওখানে যে ইন্টারনেটটা সার্ভিস হবে, ওখানে যে থাকবে, ওটা তো একটা খরচ আছে। খরচটা কিভাবে হবে? আমরা বিভিন্ন বিজনেস হাউসের সাথে কথা বলবো, যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বানায়, কমোডিটি প্রোডাক্ট, তাদেরকে বলবো যে ভাই তোমরা এটাতে অ্যাড দিবা কিনা। অ্যাড দিবে, কাজেই যে লগ ইন করবে তাকে হয়তো 1 মিনিটের জন্য একটা অ্যাড দেখতে হবে। অ্যাডটা হয়ে গেল, তারপরে হি অর শি ক্যান স্টার্ট ডুইং দেয়ার জবস। এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট। I have a plan for the people of my country, for my country. আমি শাহেদ আলম আপনাদের সামনে এই যে বাংলাদেশ প্ল্যানের এপিসোড আপনাদের সামনে হাজির করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে এবং অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করুন, যেন আরো বিস্তর মানুষ এই বিষয়ে ধারণা পায় এবং তাদের প্রশ্ন থাকলে যেন সরাসরি তারা দল এবং দল যারা পরিচালনা করেন তাদের কাছে এটার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং একই সাথে এগুলো ডকুমেন্ট হিসেবে থাকুক, যেন পরবর্তীতে আমরা যারাই সরকার পরিচালনা করতে আসুক, বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যদি আসে তাদের কাছে আমরা এই বিষয়গুলো হাজির করে জবাবদিহি নিশ্চিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।